শনিবার ঢাকা আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। ভারত হয়ে আসবেন লু। সম্পর্ক জোরদারের পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়। এবং দেশে ফিরলেন আরব আমিরাতে বিক্ষোভে অংশ নিয়ে ক্ষমা পাওয়া আরও ২৬ বাংলাদেশি। আবারও কাজে পাঠানোর ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান। প্রবাসের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। মাত্র ১ ঘন্টার বৃষ্টিতে তলিয়েছে খুলনা নগরীর বিভিন্ন সড়ক। গত ৫ বছরে জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটি টাকা ব্যয় হলেও এর কোনো সুফল পায়নি নগরবাসী। অন্যদিকে চট্টগ্রাম নগরীতেও থেমে থেমে বৃষ্টি আর জোয়ারের পানি প্রবেশ করায় ডুবে যায় নিচু এলাকা। এদিকে লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ফেনী সহ ৮ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সড়কে আটকে আছে পানি, ভোগান্তিতে পড়েছেন মানুষ। শুক্রবার দুপুরের পর থেকে চট্টগ্রাম নগরীতে থেমে থেমে বৃষ্টি হয়। এতে বিভিন্ন নিচু এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। অন্যদিকে জোয়ারের পানি প্রবেশ করায় আগ্রাবাদ, সিডিএ আবাসিক, ২ নম্বর গেট সহ বিভিন্ন এলাকায়ও সৃষ্টি হয় জলাবদ্ধতা। ছুটির দিনে যারা ঘর থেকে কাজের জন্য বের হন তাদের পড়তে হয় বিড়ম্বনায়। নালা নর্দমা পরিষ্কার না করা এবং জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সংস্থার চলমান প্রকল্প দীর্ঘদিনেও শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নগরবাসী। বৃষ্টি হলে মাত্র পানি, এক কোমর পানি হয়ে যায়। এই ফোটা ফোটা বৃষ্টিতেই আগ্রাবাদ অবস্থা এরকম। এখানে যে সুয়ারেজের লাইনগুলো আছে এগুলা কোনো কাজ করা হয় নাই। একটু বৃষ্টিতে সম্পূর্ণ আবাসিক এলাকা ভবন ভেসতে যায়, মানুষের চলাফেরা খুবই কষ্ট হয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টি হয় খুলনায়। পানি জমে যায় নগরীর বিভিন্ন সড়কে। বৃষ্টির পানি আটকে থাকায় শান্তিধাম মোড়, টুটপাড়া, বাইতিপাড়া, স্যার ইকবাল রোড, শামসুর রহমান মোড়, পিটিআই মোড় সহ বিভিন্ন এলাকায় সড়কে হাঁটু পর্যন্ত জমে যায় পানি। ইঞ্জিনে পানি প্রবেশ করায় বিকল হয় অনেক যানবাহন। ভোগান্তিতে পড়েন মানুষ। নগরীর জলাবদ্ধতা নিরসনে গত ৫ বছরে ৩৫০ কোটি টাকা ব্যয় হলেও অল্প সময়ের বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নগরবাসী। ১০ থেকে ১২ মিনিট বা ১৫ মিনিট বৃষ্টি হলেই মোটামুটি সব তলায় যায়। ট্রেনের আসলে সমস্যা তো, যার কারণে এই পানিগুলো বেশি থাকে সবসময়ের জন্য। ইঞ্জিনের ভিতরে পানি চলে গেছে, এই জন্যই আমার গাড়ি আর স্টার্ট হচ্ছে না। হাঁটা চলা করতে অসুবিধা হচ্ছে। আরও এই বৃষ্টি পানিতে অনেক ময়লা আবর্জনা থাকে, সেই ক্ষেত্রে যাদের বিভিন্ন অ্যালার্জি বা সমস্যা আছে তাদের হতে পারে চুলকানি সহ। রিক্সা ভাড়াটা আছে সেটা তো অবশ্যই ডাবল হয়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্স যারা আছে, যে অসুস্থ রোগী যারা আছে, তাদের হাসপাতালে যাওয়ার যে সমস্যাটা হচ্ছে, এতে তো অনেক রোগীর জীবনও চলে যেতেছে। লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও ফেনী সহ ৮ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। শনিবার ঢাকা আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। দলের নেতৃত্বে থাকবেন মার্কিন অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। এদিকে ভারত হয়ে ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লো। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে হবে বৈঠক। সম্পর্ক জোরদারের পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে প্রথমবার বাংলাদেশ সফরে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নিউম্যানের নেতৃত্বে ৬ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শনিবার ২ দিনের সফরে ঢাকায় আসবেন। এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও ইউএসএইডের এশিয়া বিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর। এর মধ্যে লু ঢাকায় আসবেন ভারত হয়ে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দুই দেশের সম্পর্ক জোরদার হবে এ সফরে। পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। উচ্চ পর্যায়ের এ দলের সঙ্গে বহুমাত্রিক আলোচনা হবে বলে জানায় পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা আগামী রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিন দুপুরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটির সদস্যরা পররাষ্ট্র সচিবের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন।
বিকেলে প্রতিনিধি দলের নেতা যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নিউম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকও করবেন। ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের এ সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত হোসেন নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার গণবিপ্লবে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তির দোসররা। গোপালগঞ্জে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগ। বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে নেতাকর্মীদের আহত করার ঘটনায় নিন্দা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনা সরকারের গুম, খুন, নির্যাতনের বিরুদ্ধে যারা দেশে থেকে প্রতিবাদ জানিয়েছেন তারাই আসল বীর বলে মন্তব্য করেছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। প্রায় এক দশক নির্বাসনে থাকার পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, মুশফিকুল ফজল আনসারী আমাদের হিরো। গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও বিজয় নস্যাৎ করার ষড়যন্ত্র এখনও চলছে বলেও জানান মির্জা ফখরুল। এদিকে গণতন্ত্র দিবস উপলক্ষে শনিবার শহীদ মিনার ও রোববার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচন নিয়ে জালিয়াতি এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা নিয়ে সাবেক আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিদেশে যারা সোচ্চার ছিলেন তাদের মধ্যে অন্যতম সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। প্রায় এক দশক নির্বাসনে থাকার পর যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার দেশে ফেরেন আনসারী। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে তার সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় বন্ধু, সহকর্মী, ভক্ত ও অনুরাগীদের ফুলের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন তিনি। এ সময় আনসারী বলেন, যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন তারা দেশের বীর সন্তান। যারা প্রত্যেকে বাংলাদেশে থাকা এবং বাংলাদেশের থেকে মুক্ত মতের চর্চা করা, এটি ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় বীরত্ব। এই বীরত্ব যারা দেখিয়েছে তারাই বীর শ্রেষ্ঠ। মুশফিক ফজল আনসারীকে হিরো হিসেবে অভিহিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা জাতীয় ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র চলছে, রুখে দিতে থাকতে হবে ঐক্যবদ্ধ। মুশফিক এবং মুশফিকের সঙ্গে আরো অনেকে এই দেশে থাকতে পারেনি এই ফ্যাসিবাদী হাসিনার অত্যাচারের নির্যাতনের কারণে। তারা লড়াই করেছে বাইরে গিয়ে, আমরা লড়াই করেছি ভেতরে, এবং বিজয় অর্জন করেছি আমাদের ছাত্র জনতার যে একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। কিন্তু এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে যে আমরা অটুট রাখতে পারি। আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে। এদিকে শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে দায়ের করা মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন দলটির নেতারা। এ সময় দেশ বিরোধী ষড়যন্ত্র ও ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবি জানানো হয়। 16 বছরে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অসংখ্য নেতা কর্মীরা জেলখানায় যে নির্যাতনের শিকার হয়েছে, বিএনপির অফিসে ঢুকে অস্ত্র রেখে আমাদেরকে মামলা দিয়েছে। জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা, বিনয়ের সহিত অনুরোধ করি তাদেরকে আইনের আওতায় আনা, মানুষকে একটু দেখান যে এরাই অত্যাচারী, এরাই ক্ষমতা লিপ্সু, এরাই শেখ হাসিনার ডাইন হাত। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে 14 ও 15 সেপ্টেম্বর দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার শহীদ মিনার এবং রোববার নয়াপল্টনে সমাবেশ করবে দলটি। সেখানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন বলে জানিয়েছেন নেতারা। 14 সেপ্টেম্বর বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।
অর্জিত স্বাধীনতা কেউ নস্যাৎ করতে চাইলে ছাত্র জনতা রুখে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। শুক্রবার বিকেলে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের বটতলায় ছাত্র নাগরিকের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় সার্জিস আরও বলেন, পঞ্চগড়কে সব সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। পঞ্চগড় থেকে ঢাকা যেতে রেলপথে ট্রেনের বগির পরিবর্তে নসিমনের বগি দেওয়া হয়েছে। এদিন আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন সার্জিস। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারিকুল ইসলাম, রাকিব রানা মাসুদ, জহির রায়হান সহ 11 সদস্যের প্রতিনিধি দল। এই পঞ্চগড়ের ভাইরা ভারতের সীমান্ত যাওয়ার আগেই গুলি খেয়ে বিএসএফের গুলিতে মরতে হয়। পঞ্চগড়ের মানুষ কি নিজের ভূমিতে থেকে গুলি খাওয়ার জন্য জন্মগ্রহণ করেছে? এই প্রত্যেকটি গুলির বিচার ওই ফ্যাসিস্ট হাসিনা করতে পারেনি। আমরা পঞ্চগড়ের মানুষ স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই খুনি হাসিনা থেকে শুরু করে যারা এই বিচারগুলো করতে দেয়নি, যারা ভারতের সেবা দাস হিসেবে ছিল, যারা ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বেঁধেছিল, তাদের বিচার করতে হবে। দেশে ফিরেছেন সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নিয়ে ক্ষমা পাওয়া আরও 26 বাংলাদেশি। শুক্রবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। দ্রুত আবারও কাজে পাঠানোর ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান প্রবাসীরা। এর আগে 14 জনকে ফেরত আনা হয়েছিল। প্রবাসে কারারুদ্ধ জীবন থেকে দেশে ফিরলেন 26 বাংলাদেশি। এ সময় প্রিয়জনদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। শুক্রবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দ্বিতীয় দফায় দেশে ফেরত আসেন 26 প্রবাসী। দেশে ফেরত আনার জন্য সরকারের উদ্যোগের প্রশংসা করেন তারা। আমরা মিছিল করার কারণে আমার প্রবাসীদের কারাবরণ করা হয়েছে। কারো 10 বছর, আবার কারো 25 বছর সাজা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সরকারকে ধন্যবাদ জানাই, ডক্টর ইউনূস স্যারকে। বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেও জমানো অর্থ সঙ্গে নিয়ে আসতে পারেননি বলে জানান প্রবাসীরা। এজন্য আবারও তাদেরকে প্রবাসের কাজে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। একটা ফুল আর এই যে ড্রেস আর একটা মোবাইল ফোন ছাড়া দ্বিতীয় কিছুই আমার সাথে আনতে পারিনি। এখন যে আমি অন্য দেশে যাব, ওই ব্যালেন্সটাও আমার কাছে নাই। আমি তো একদম নিঃস্ব হয়ে গেছি। 3-4 লাখ দামের ওই যে ওইখানে মাল রয়েছে, আবার আমার একটা গাড়ি 20,000 দামের। এখন অনেকের অ্যাকাউন্টে আছে যারা অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে পারে না। তো সরকার যদি আমাদের যে নেক্সট যাওয়ার জন্য আবার একটা সুযোগ করে দিতে, তাহলে আমরা অনেক খুশি হব। এর আগে 7 সেপ্টেম্বর দেশে ফেরত আনা হয় 14 বাংলাদেশিকে। ছাত্র জনতার গণ আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে গত জুলাইয়ে আরব আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। এতে করে 57 জনকে গ্রেফতার করে 3 জনকে যাবজ্জীবন সহ 54 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন দেশটির আদালত। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে তাদেরকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে 3 সেপ্টেম্বর আরব আমিরাতের প্রেসিডেন্ট তাদের সাজা মওকুফ করে দেশে ফেরত পাঠানোর ঘোষণা দেন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। একদিকে গ্যাস সংকট, তার উপর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। বিশেষজ্ঞরা বলছেন, আগের সরকারের আমদানি নির্ভর নীতি ঝুঁকিতে ফেলেছে জ্বালানি খাতকে। রক্ষণাবেক্ষণ শেষে 3.5 মাসেও সামিটের এলএনজি টার্মিনাল সচল না হওয়ায় তীব্র সংকটে এই খাত। গ্যাসের অভাবে বন্ধ দেশের অর্ধেক সার কারখানা, 31 বিদ্যুৎ কেন্দ্র। জনজীবনের পাশাপাশি যার নেতিবাচক প্রভাব পড়ছে শিল্প কারখানায়। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তা মোড় এলাকা, যেদিকে চোখ যায় গ্যাসের জন্য ঠাঁই দাঁড়িয়ে সারি সারি গাড়ি। গরমে হাঁসফাঁস অবস্থা, তবু অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। আর এটি এখন দেশে জ্বালানি পরিস্থিতির প্রতীকী রূপ। 4টা পাম্প ঘুরে আসছে এখানে। একটা পাম্পে কমপক্ষে 1.5 থেকে 200 গাড়ি আছে। ঘন্টার পর ঘন্টা আমরা রাস্তায় পড়ে থাকি গ্যাসের জন্য। পেশেন্ট নাই, 100, 120, 30, আগে ছিল 180, 200 পেশেন্ট ছিল। কেবল যানবাহনই নয়, অন্যান্য খাতেও সংকট তীব্র। চাহিদার তুলনায় অর্ধেক গ্যাসও যোগান দেওয়া যাচ্ছে না সার কারখানায়। এতে দেশে বর্তমানে 6 সার কারখানার 3টিরই উৎপাদন বন্ধ। একই অবস্থা
বিদ্যুতের ক্ষেত্রেও। বর্তমানে দেশে বেড়ে চলা লোডশেডিং এর অন্যতম কারণ গ্যাসের তীব্র সংকট। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে চাহিদার বিপরীতে গ্যাস দেয়া যাচ্ছে মাত্র ৩৮% মতো। ফলে কেবল গ্যাসের অভাবেই বন্ধ ৩১ বিদ্যুৎ কেন্দ্র। একই চিত্র শিল্প কারখানাতেও। ৩০ থেকে 40% আমাদের উৎপাদন নাই, ডিউ টু দ্য লো প্রেশার অফ গ্যাস অ্যান্ড লো সাপ্লাই অফ গ্যাস। বর্তমানে দেশে গ্যাসের চাহিদা ধরা হয় ৪,০০০ মিলিয়ন ঘনফুট, কিন্তু সরবরাহ ঘুরপাক খাচ্ছে ২৫০০ থেকে ২৬০০ মিলিয়ন ঘনফুটের ঘরে। রক্ষণাবেক্ষণের কারণে ৩.৫ মাস ধরে বন্ধ সামিটের ভাসমান টার্মিনাল। ফলে এলএনজি থেকে মিলছে স্বাভাবিকের তুলনায় ৩০০ মিলিয়ন কম গ্যাস, যা তীব্র করছে সংকট। পেট্রোবাংলা জানাচ্ছে আবারও উৎপাদনে ফিরছে সামিটের এলএনজি টার্মিনাল। সপ্তাহখানেকের মধ্যেই পরিস্থিতি উন্নতি হওয়ার আশায় সংস্থাটি। বিশেষজ্ঞরা মনে করেন দেশীয় উৎসে গুরুত্ব না দিয়ে আমদানি নির্ভর নীতি দিন দিন ঝুঁকিপূর্ণ করে তুলছে জ্বালানি খাত। নিজস্ব অনুসন্ধান এবং উৎপাদনের দিকে বাংলাদেশের জাতীয়ভাবে জোর দেওয়া উচিত, সেটা কখনোই সেই রকম জোর পায়নি। সেই ডেভেলপমেন্টটা যদি হয় তাহলে যে ঘাটতিতে পড়ার মতো অবস্থা সিচুয়েশন হয় না। বিশেষজ্ঞরা বলছেন গ্যাস অনুসন্ধান কার্যক্রম গতিশীল করার কোনো বিকল্প নেই, না হলে আগামীতে আরও তীব্র হতে পারে সংকট। গ্যাস সংকট যেন পিছু ছাড়ছেই না। কখনো কখনো পরিস্থিতির কিছুটা উন্নতি হয় বটে, তবে চাহিদা আর যোগানের মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে তাতে খুব একটা হেরফের হয় না। এমন অবস্থায় সংকটের টেকসই সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে পাড়ি দিতে হবে আরও অনেক পথ, এমনটি মনে করেন এ খাতের বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে তীব্র লোডশেডিংয়ের কবলে দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন এলাকার মানুষ। কোথাও কোথাও ৯ থেকে ১০ ঘন্টা থাকছে না বিদ্যুৎ। প্রচণ্ড গরমে বারবার লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। ২০ ঘন্টার মধ্যে আমাদের ৯ থেকে ১০ ঘন্টার বিদ্যুৎ থাকে না, এতে আমাদের পড়াশোনা ব্যাঘাত ঘটে। আমরা কলেজে গিয়েও আমরা বিদ্যুৎ পাই না। বিদ্যুৎ ও বয়স্করা অসুস্থ হয়ে যাচ্ছে এবং বিভিন্ন হাসপাতালে বিভিন্ন ক্লিনিকে তারা অহরহ ভর্তি হচ্ছে। ১ ঘন্টা যদি বিদ্যুৎ থাকে তাহলে হয়তো ২-৩ ঘন্টা আমরা বিদ্যুৎ পাই না। বাসা বাড়িতে ফ্রিজের যে মালামাল আছে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দিনের মধ্যে অনেকক্ষণ কারেন্ট থাকে না, এই আসে এই চলে যায়। আমার দোকানে 2টা লাইন, একটা গেলে একটা থাকে, কিন্তু এখন 2টার মধ্যে লাইন থাকে না। আমাদের পশু পাখির দোকান, এখন বিদ্যুৎ না থাকলে এই পশু পাখি তো মারা যাচ্ছে। বিদ্যুৎ বিল দিতেছি ঠিকই, কিন্তু আমাদের যে বিল দিতেছি সেই পরিমাণে আমরা বিদ্যুৎ পাইতেছি না। সন্ধ্যার পরের থেকে মোটামুটি রাত 9টা পর্যন্ত একটানাই বিদ্যুৎ থাকে না। 24 ঘন্টা 3-4 ঘন্টা ঘরে থাকে, আর বাকি সময় নাই, রাতের ঘুম হারাম। আমাদের ভ্যানের ব্যাটারি, অটোর ব্যাটারি, রিক্সা চালক আমরা, আমাদের ব্যাটারি টিকতেছে না, আমরা বিদ্যুৎ পাচ্ছি না ঠিকভাবে। অনেক আইটেম থাকে, এগুলো রাখতে পারি না আমরা। মানুষের শরীরে ইনসুলিন দেয়, খুব জিল্লতি। বাসায় বাচ্চা কাচ্চারা ভালোভাবে পড়াশোনা করতে পারে না, গরমে অতিষ্ঠ হয়ে যায়। আমরা বড়রাই সহ্য করতে পারতেছি না, বাচ্চারা তো আরো বাড়ির করুণ অবস্থা হতে। পণ্য পরিবহনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চাপ কমাতে নৌপথ ব্যবহারে সম্ভাবনা থাকা সত্ত্বেও তা কাজে লাগানো হয়নি। অথচ ঢাকা ভিত্তিক পণ্য ডেলিভারি নিতে কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল যেমন সচল রাখা হয়েছে, তেমনি কন্টেইনার পরিবহনে অনুমতি পেয়েছে অন্তত 12টি প্রতিষ্ঠান। এ অবস্থায় আগামী রোববার জাহাজ মালিকদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চলতি বছরের আগস্ট মাসের ভয়ঙ্কর বন্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল 20 দিনের বেশি। এই সময়ে পণ্যবাহী হাজার হাজার ট্রাক, কাভার্ড ভ্যান এবং কন্টেনারবাহী লরি যেমন রাস্তায় আটকা পড়েছিল, তেমনি বিপর্যয় নেমে আসে আমদানি রপ্তানি বাণিজ্যে। অথচ মহাসড়ক এড়িয়ে নৌপথে ঢাকার পানগাঁও কন্টেনার টার্মিনালে এসব পণ্য পৌঁছানোর সুযোগ থাকা সত্ত্বেও নানা জটিলতার কারণে তা কাজে লাগানো যায়নি। ল্যান্ডড পদ্ধতিটাকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিলে এই পানগাঁও টার্মিনালটা কিন্তু ওয়ার্কেবল হয়ে যাবে। তখন একটা ইনকেস আমার রেল বন্ধ হয়ে গেলে, আমার যদি রোড বন্ধ হয়ে যায়, কিন্তু আমার রিভার বন্ধ হবে না কোনো। চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার পানগাঁও রুটে সরাসরি কন্টেনার পরিবহন শুরু হয় 2013 সালে। এর মধ্যে 2017-18 অর্থ বছরে কন্টেনার পরিবহন পৌঁছে যায় 20,000-এর ঘরে, আর 2022-23 অর্থ বছরে সব রেকর্ড ছাড়িয়ে 35,771 টিওস কন্টেনার পরিবহন হয়। এই রুটে কন্টেনার পরিবহন বাড়াতে নেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের অনুমতি। তারপরও গতি না আসায় আগামী রোববার পানগাঁও কন্টেনার টার্মিনালে জাহাজ মালিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই বিষয়টাকে আগ্রহী করার জন্য
কি প্রণোদনা দেওয়া যায় বা কিভাবে ব্যবসায়ীদেরকে আগ্রহী করা যায় এই পানগাঁওটাকে যেন ফুললি ইউজ করে। এরই মধ্যে 12টি প্রতিষ্ঠান কন্টেনার পরিবহনের অনুমতি পেল। বর্তমানে মাত্র 3টি প্রতিষ্ঠানে 60টি জাহাজ কন্টেনার পরিবহন করছে। কস্ট রিলেটেড ইস্যু, ফ্রেট রিলেটেড ইস্যুস এবং আদার যে চ্যালেঞ্জগুলো আছে এইসব কারণে শিপিং লাইনগুলো যেমন পানগাঁওয়ের ব্যাপারে ইন্টারেস্টেড না, একইভাবে কনসাইনিরাও কিন্তু ইন্টারেস্টেড না। চট্টগ্রাম বন্দর পানগাঁও রুটে চলাচলের জন্য অনুমতি পাওয়া প্রতিটি জাহাজে 280 থেকে 300 কন্টেনার পরিবহনের সক্ষমতা রয়েছে। সড়কপথের চাপ কমাতে এই নৌপথের কোনো বিকল্প নেই, এমনটি বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। কমলা হ্যারিসের সঙ্গে আর কোনো টেলিভিশন বিতর্কে অংশ নেবেন না বলে সাফ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের প্রস্তাব নাকচ করে দিয়ে এই রিপাবলিকান প্রার্থী বলেছেন, ভোটের আগে আর কোনো বিতর্ক না। মঙ্গলবারের বাকযুদ্ধে নিজেকে বিজয়ী দাবি করেন ট্রাম্প। এদিকে বিতর্কের পর একদিনে কমলার নির্বাচনী তহবিলে জমা পড়েছে $4.70 কোটি। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। চলতি সপ্তাহেই ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিসের সঙ্গে প্রথম টেলিভিশন বিতর্কে অংশ নেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজ আয়োজিত ওই বিতর্ক দেখেছে প্রায় 7 কোটি মানুষ। মার্কিন গণমাধ্যম কামালাকে বিজয়ী ঘোষণা করলেও তা মানতে নারাজ ট্রাম্প। প্রথম বিতর্কের পর কামালার প্রচার শিবিরের পক্ষ থেকে আরও একটি বাগযুদ্ধের প্রস্তাব দেয়া হয় সাবেক এই প্রেসিডেন্টকে। তবে ভোটের আগে কামালার সঙ্গে আর কোনো টেলিভিশন বিতর্কে অংশ নেবেন না বলে সাফ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার অ্যারিজোনা অঙ্গরাজ্যে নির্বাচনী জনসভায় এ ঘোষণা দেন তিনি। এর আগে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালেও লেখেন একই কথা। জনসভায় কামালাকে কটাক্ষ করে ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাকে অযোগ্য দাবি করেন ট্রাম্প। বলেন, লড়াইয়ে পরাজিতরাই আবার বিতর্কে আগ্রহী হয়ে থাকে। ট্রাম্পের এমন মন্তব্যে ভাইস প্রেসিডেন্ট পাল্টা জবাব দিয়ে বলেন, সাবেক এই প্রেসিডেন্ট ক্ষণে ক্ষণে তার মত পাল্টান। তার ভাষায়, মিথ্যে কথায় পটু ট্রাম্পের বিরুদ্ধে ব্যালটে রায় দেবে মার্কিন জনগণ। এদিকে বিতর্কে দারুণ নৈপুণ্য দেখিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন কামালা হ্যারিস। ডেমোক্র্যাটদের মধ্যে তৈরি হয়েছে নতুন এক উদ্দীপনা। এমনকি খোদ রিপাবলিকান প্রার্থীর ঘনিষ্ঠজনরাও স্বীকার করেছেন বিতর্কে জিতেছে কামালা। বিতর্কে জয়ী হওয়ার পর একদিনে তার নির্বাচনী তহবিলে জমা হয় $4.70 কোটি। বৃহস্পতিবার এক নির্বাচনী প্রচারণায় কামালা ঘোষণা দেন, জয়ী হলে বার্ষিক $4 লাখ নিচে আয় করা পরিবারের জন্য কম ট্যাক্স এবং পরিবারের শিশুদের জন্য $6,000 চাইল্ড ট্যাক্স ক্রেডিট দেওয়া হবে। বৃহস্পতিবার কামালা হ্যারিস নর্থ ক্যারোলাইনায় তার নির্বাচনী প্রচারণা চালান। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনতে এবং শেখ হাসিনাকে গণহত্যার অপরাধে বিচারের মুখোমুখি করার দাবিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে সেমিনার হয়েছে। এতে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা এম মালিক। তিনি বাংলাদেশ থেকে পাচার করা টাকা সুইজারল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বক্তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচারের দাবি জানান। এছাড়া বিগত সরকারের সময় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের তথ্যও তুলে ধরা হয় সেমিনারে। পাকিস্তান, নেপাল সহ 11টি দেশের রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বেলজিয়াম ও সুইজারল্যান্ডের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা সেমিনারে উপস্থিত ছিলেন। জার্মানির জ্যাকসেন অঙ্গরাজ্যের ড্রেসডেনে 50 বছরের পুরনো একটি সেতু ধসে পড়েছে। প্রাণহানির ঘটনা না ঘটলেও যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। এদিকে হঠাৎ করে সেতুটি ধসে পড়ায় দেশ জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। কারণ জানতে চলছে তদন্ত। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। আবারও বাফুফেতে ফিরতে যাচ্ছেন সাবেক সহসভাপতি তাবিথ আউয়াল। তবে এবার আর আগের পদে নয়, সরাসরি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন তাবিথ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 26শে অক্টোবর বাফুফে নির্বাচন হওয়ার কথা রয়েছে। সে নির্বাচনে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন।
এতদিন তার বিপক্ষে কেউ নির্বাচন করতে না চাইলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর সেখানে আসতে যাচ্ছে পরিবর্তন। আভাস মিলেছে সাবেক সহসভাপতি এবং বিএনপি নেতা তাবিথ আউয়াল এবার নির্বাচন করবেন প্রেসিডেন্ট পদে। এর আগে 2 দফায় বাফুফের সহসভাপতি ছিলেন তাবিথ। দায়িত্ব পালন করেছেন ন্যাশনাল টিমস কমিটির কো-চেয়ারম্যান হিসেবেও। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শনিবার ঢাকা আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। ভারত হয়ে আসবেন লো। সম্পর্ক জোরদারের পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।